নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক। আজকের ওয়ার্ল্ড ক্লাসিক লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এটি লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ। উপন্যাসটি প্রথমে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয় 1985 সালে। তারপর 1988 সালে ইংরেজিতে প্রকাশ হয় এবং পরবর্তীতে 2007 সালে সিনেমা রূপে আত্মপ্রকাশ করে। উপন্যাসের মধ্যে একটি ঘটনা, যে ঘটনাটি প্রধানত ঘটে বেনামা এক বন্দর শহরে, যেটি সম্ভবত মিগাডিলানে নদীর তীরে অবস্থিত। অনুমান করা হয়ে থাকে শহরটি কলম্বিয়ার একটি পরিচিত জায়গা, নাম কার্টাগেনা। অন্য উপন্যাসগুলির মতো মার্কুয়েজ তার এই উপন্যাসটিতেও কলম্বিয়ার ইতিহাস বর্ণনা করেছেন। কলম্বিয়ার দীর্ঘদিনের সামাজিক স্তর বিন্যাস এবং আর্থিক ও সম্পদের যে অসমতা এবং তা থেকে উত্থিত সমস্যাগুলি উপন্যাসের চরিত্রগুলির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মার্কুয়েজ। এছাড়া কিভাবে সমগ্র কলম্বিয়া প্লেগ রোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল 19 শতকে, তাও আমরা দেখতে পাই উপন্যাসের ঘটনা প্রবাহে। এর পাশাপাশি রয়েছে তৎকালীন কলম্বিয়ার সিভিল ওয়ার এরও প্রেক্ষাপট। উপন্যাসে মূলত 3টি চরিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটির গল্পটি অতপ্রতভাবে জড়িয়ে আছে, তাদের বর্তমান ও অতীতের প্রেম কাহিনীর উপর ভিত্তি করে। এই 3টি প্রধান চরিত্র হল ফ্লোরেন্টিনো, ফারমিনা এবং ডক্টর জুভেনাল উরভিনো। আমরা এই উপন্যাসটিকে চ্যাপ্টার ওয়াইজ সামারাইজেশন করব। চ্যাপ্টার 1, উপন্যাসের সূচনায় আমরা দেখতে পাই ডক্টর জুভেনাল উরভিনোকে। তিনি তার বন্ধু জেরেমিয়া ডি সেন্ট আর্মর এর মৃতদেহকে পর্যবেক্ষণ করছে। সেন্ট আমর বৃদ্ধ বয়স এড়াতে, অর্থাৎ র্যাভেজেস অফ টাইমকে দূরে সরাতে তিনি আত্মহত্যা করেছেন। বন্ধুর মৃত্যুর পর উরভিনো একটি চিঠি পায় সেন্ট আর্মরের চিঠি লেখা, যা পড়ার পর ডাক্তার কেমন যেন তার সুশৃঙ্খল ও ব্যস্তময় জীবন থেকে বিশৃঙ্খলতায় এবং নিঃসঙ্গ জীবনের দিকে ঝুঁকে পড়ে। একদিন মধ্যাহ্নকালীন নিদ্রার পর ডক্টর উরভিনো তার বাড়ির টিয়া পাখিটিকে বাড়ির পাশে একটি আম গাছে দেখে। সেটিকে পুনরায় বন্দি করার জন্য গাছে ওঠে এবং দুর্ভাগ্যবশত গাছ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর স্ত্রী ফারমিনা তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে, আর অন্ত্যেষ্টিকরণের প্রক্রিয়াটি যখন চলে সেখানে অনেক মানুষের সমাগম ঘটে, কারণ ডক্টর উরভিনো খুবই মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এই ফিউনারেলে উপস্থিত ছিলেন ফারমিনার পূর্বের প্রেমিক ফ্লোরেন্টিনো। ফারমিনার সমস্ত বন্ধু বান্ধবীরা যখন চলে যায়, ফ্লোরেন্টিনো ফারমিনার জন্য অপেক্ষা করেন তার ড্রয়িং রুমে, তাকে পুনরায় তার প্রেম নিবেদনের জন্য। কিন্তু ফারমিনা এবারেও তার প্রস্তাবের তীব্রভাবে প্রত্যাখ্যান করে। যখন ফ্লোরেন্টিনো ফিরে যায়, ফারমিনা একাকী অনুভব করে, কাঁদতে থাকে এবং নিজের মৃত্যু কামনা করে। তারপর সে ফ্লোরেন্টিনোকে নিয়ে স্বপ্ন দেখে। চ্যাপ্টার 2, আমরা এই অধ্যায়ের শুরুতেই ফারমিনা এর স্বপ্নের মাধ্যমে ফ্ল্যাশব্যাকে আমরা অতীতে পৌঁছে যাব। একদিন যুবক ফ্লোরেন্টিনো পার্ক এভেঙ্গেলস এ লরেঞ্জো ডাজা অর্থাৎ ফারমিনার বাবার নিকট টেলিগ্রাম নিয়ে যাওয়ার দরুন সাক্ষাৎ হয় লরেঞ্জোর মেয়ে ফারমিনার সাথে, আর প্রথম দেখায় ফ্লোরেন্টিনো তার প্রেমে পড়ে যায়। ফ্লোরেন্টিনো তার মায়ের সহায়তায় ফারমিনাকে পাওয়ার চেষ্টা করে প্রেমপত্র ও সন্ধ্যাকালীন প্রেম সঙ্গীত ভায়োলিনের মাধ্যমে বাজানোর মাধ্যমে। পরবর্তী মাসে তারা একে অপরের সাথে চিঠি আদান প্রদান করতে থাকে। এইরকমভাবে চলতে থাকার পর ফ্লোরেন্টিনো লরেঞ্জোকে তার প্রেম নিবেদন করে। যখন ফারমিনার বাবা এই প্রেম সম্পর্কে জানতে পারে, তিনি ফ্লোরেন্টিনোকে হুমকি দেয় এবং মেয়ের প্রেম বন্ধ করার জন্য ফারমিনাকে নিয়ে
21 মাসের জন্য ভ্রমণে বেরিয়ে যায়। তবুও তাদের প্রেম গোপনে চলতে থাকে। এমনকি ফার্মিনা 21 মাসের ভ্রমণের পর যখন বাড়ি ফিরে আসে, তার গোপনে প্রেম চলতে থাকে। তবে সেই প্রেম একদিন থেমে যায় ফার্মিনার জন্য। ফার্মিনা তার প্রেমিক ফ্লোরেন্টিনোর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাই সম্পর্ক ভেঙে যায়। তারপর আবার আমরা বর্তমানে ফিরে আসি। এখন 4 দিন হয়ে গেছে। ফার্মিনা ফ্লোরেন্টিনোকে দ্বিতীয়বার প্রত্যাখ্যান করেছে। ফ্লোরেন্টিনো তার অকৃত্রিম ভালোবাসা ফার্মিনাকে 51 বছর 9 মাসের পর এই দ্বিতীয়বার প্রস্তাব দিয়েছিল। এরপর চ্যাপ্টার 3। তারপর আবার ফ্ল্যাশব্যাকে আমরা চলে যাই এবং আমরা দেখি যখন ডক্টর জুভেনাল উরবিনো, তার বয়স 28, তিনি প্যারিস থেকে ফিরে আসেন তার বাবার প্লেগ রোগে মৃত্যুর জ্বর। ডক্টর জুভেনাল ফিরে এসে দৃঢ় সংকল্পিত হয় শহরটিকে সংশোধিত করবে। তার স্বাস্থ্যবিধান অনুযায়ী শহরটিকে স্যানিটাইজেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি গুরুত্ব দেয়, আর যার দরুন প্লেগ রোগ কমতে থাকে। আর তখনই ফার্মিনাকে প্লেগ রোগে পরীক্ষা নিরীক্ষা করার দরুন তাকে তার বাড়িতে যাওয়ার সময় তাকে ভালো লেগে যায়। ডক্টর জুভেনাল তারপরে অহেতুক পরীক্ষা নিরীক্ষা করার অজুহাতে ফার্মিনাকে দেখতে আসতে থাকে প্রত্যহ। এই ঘটনা ফার্মিনা সহ্য করতে পারে না এবং একবার ডক্টরকে জানলার পাল্লা দিয়েও আহত করে দেয়। যদিও ফার্মিনা ডক্টর জুভেনালকে পছন্দ করত না, কিন্তু ফার্মিনার বাবা চাইতো ফার্মিনার সাথে ডক্টর জুভেনালের সম্পর্ক হোক। তারপর ডক্টর জুভেনাল ফার্মিনাকে তার প্রেম নিবেদন করতে থাকে, যা ফার্মিনা অবজ্ঞা করতে থাকে দিনের পর দিন। তবে তার এই অবজ্ঞার পরিসমাপ্তি ঘটে সেদিনই, যখন তার প্রিয় বন্ধু ও কাকাতো দিদি এই ডক্টরকে প্রশংসা করে। যখন ফ্লোরেন্টিনো জানতে পারে ফার্মিনা একজন ধনবান ব্যক্তি অর্থাৎ ডক্টর জুভেনাল উরবিনোকে বিয়ে করতে রাজি হয়, তার বুক যেন কষ্টে ফেটে যায়। ফ্লোরেন্টিনোকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তার মা ট্রানজিটো আরিজো পিস্তুতো কাকু ডন লিও 12 লোয়েজাকে তার ছেলের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলে। আর সেই মতো ফ্লোরেন্টিনো চাকরির উদ্দেশ্যে যাত্রার পথে নৌকায় যায়। আর এই যাত্রার পথে এক মহিলা তার সাথে জোর করে যৌন মিলন করতে বাধ্য করে, যা তার জীবনের চলার পথে এক বিশেষ পরিবর্তন এনে দেয়। কিছুদিন পর যখন ফ্লোরেন্টিনো পুনরায় নিজের শহরে ফিরে আসে, উইজো নাজারেট নামক এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর এই করে প্রায় 2 বছর কেটে যায়। সে একদিন ডক্টর উরবিনোকে এবং তার স্ত্রী ফার্মিনাকে দেখতে পায় একটি গির্জায়। ফার্মিনা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। এরপর চ্যাপ্টার 4। যদিও ফার্মিনা ডাজা এখন বিবাহিত এবং অন্যের স্ত্রী, তবুও ফ্লোরেন্টিনো মনস্থির করেন তিনি প্রচুর পরিমাণ টাকা উপার্জন করবেন এবং নিজেকে বিখ্যাত করবে শহরে, যাতে সে নিজেকে ফার্মিনার যোগ্য করে তুলতে পারে। তারপর তার পিস্তুত কাকুর রিভার ব্যাংকে ক্লার্কের চাকরিতে যোগ দেয়। কিছুদিন পর ফ্লোরেন্টিনোর মা মানসিক ক্ষমতা হারিয়ে মারা যান। তার মায়ের মৃত্যুর পর ফার্মিনাকে ভোলাতে একের পর এক মহিলার সাথে সে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। যদিও ফার্মিনাকে দেখে সবাই মনে করে সে কত না সুখী, কত না আরামে তার জীবন সে কাটায়, কিন্তু ফার্মিনাকে চরম দুর্ভোগের শিকার হতে হয় তার শাশুড়ি ডোনা ব্ল্যাঙ্কের হাতে। তারপর কিছুদিন পর পরিবারের আর্থিক প্রাচুর্যের জন্য ফার্মিনা এবং ডক্টর জুভেনাল উরবিনো প্যারিসে যায়। তারা যেন ইউরোপীয় ব্যাংকে তাদের টাকা সঞ্চয় করবে সেই উদ্দেশ্যে। তাদের প্যারিসে থাকাকালীন ডোনা ব্ল্যাঙ্কে মারা যান। আর তারা যখন ফিরে আসে, ফার্মিনা দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা অবস্থায়। এরপর চ্যাপ্টার 5। ফ্লোরেন্টিনো কিছুদিন পর লক্ষ্য করে ফার্মিনা ডাজাকে শহরে দেখা যায় না।
সে কোথাও যেন উধাও হয়ে গেছে। ফ্লোরেন্টিনো খুবই চিন্তিত হয়ে পড়ে এবং উদাসীন হয়ে ওঠে। ফ্লোরেন্টিনো অনেক চেষ্টা করে, কিন্তু সে তার পাত্তা পায় না। ফার্মিনা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার কাকাতো বোন হিলডেব্রান্ডা স্যাঞ্চেজের কাছে, এবং সে দৃঢ় সংকল্পিত সে আর ডক্টর জুভেনাল উরবিনোর কাছে ফিরে আসবে না, কারণ তার স্বামী এক মহিলা বারবারা লিঞ্চ নামক মহিলার সাথে তিনি সম্পর্কে জড়িত। ফার্মিনা হিলডেব্রান্ডার কাছে 2 বছর থাকেন সেন জুয়ান ডি লা সিনেগা নামক জায়গাতে। তারপর ডক্টর জুভেনাল সেখানে যায় এবং ফার্মিনাকে আশ্বস্ত করে এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। 2 বছর ফার্মিনার কোনো খবর না পাওয়ায় ফ্লোরেন্টিনো খুব ঝিমিয়ে পড়ে এবং নিস্তেজ জীবনযাপন করতে থাকে। এবং এই নিস্তেজ জীবনযাপন ততদিন পর্যন্ত চলে যখন এক সিনেমার থিয়েটারে অডিয়েন্সদের মধ্য থেকে সে ফার্মিনার গলার স্বর শুনতে পায়। ফ্লোরেন্টিনো খুব চিন্তিত হয়ে পড়ে তার নিজের এবং ফার্মিনার শারীরিক সুস্থতা নিয়ে, যেহেতু তাদের বয়স বাড়ছে। আর সে খুবই আশাবাদী ফার্মিনার স্বামীর মৃত্যুর পর সে তাকে পুনরায় তার ভালোবাসা জানাবে। ইতিমধ্যে ফ্লোরেন্টিনোর পিস্তুত কাকু লিও 12 মারা যায় এবং কোম্পানির প্রেসিডেন্ট পদ তাকে দিয়ে যায়। এই পদ পাওয়ার পর ফ্লোরেন্টিনো আমেরিকা ভিকুনা নামে এক মহিলার সাথে তার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিন্ন করে দেয়, এবং তা করে কারণ সে চায় ফার্মিনার প্রতি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিতে। এরপর শেষ চ্যাপ্টার 6। এভাবে আমরা বর্তমানে ফিরে আসি এবং অবশেষে আমরা দেখি স্বামী মারা যাওয়ার পর ফার্মিনা ডাজা বিধবা হওয়ার সেই শোকে বাড়ির সমস্ত জিনিসপত্র খালি করতে আছে, যেগুলি বিশেষ করে তার স্বামীর স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছিল। এইভাবে জীবনে তিনি অগ্রগতির জন্য চেষ্টা করে। তাই স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন যখন ফ্লোরেন্টিনোর সেই প্রফেশনাল প্রেম, সেই ভালোবাসা তাকে প্রচণ্ড ক্রুদ্ধ করিয়ে দিয়েছিল, সে তার রাগের বর্ষণ করে সেদিন ফ্লোরেন্টিনোকে একটি চিঠি লিখেছিল। তাই আজ সেই চিঠির জন্য ফার্মিনা অনুতাপ করছে। ফ্লোরেন্টিনোও তাকে একখানা চিঠি পাঠিয়েছিল রাদার। চিঠিটি পড়ে ফার্মিনা গলে গেছিল, যেন জীবনে বাঁচার জন্য এক নতুন সে দিশা পাচ্ছে এই 76 বছর বয়সী এক নতুন ফ্লোরেন্টিনোর মধ্যে থেকে। 1 বছর পর ফ্লোরেন্টিনো নিজেকে সাহস যোগায়, অর্থাৎ 77 বছর বয়সে, এবং ফার্মিনাকে পুনরায় তার প্রেম নিবেদন করে। কিন্তু আমরা খুব অবাক হয়ে দেখি আগের বারের ন্যায় ফার্মিনা ফ্লোরেন্টিনোকে তিরস্কার করে না। এবার ফার্মিনা তাকে স্বাগত জানায়। ফার্মিনার সন্তানেরা অর্থাৎ উরবিনো এবং ফার্মিনার সন্তানেরা মায়ের বিরোধিতা করে, কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং ওই পার্শ্ববর্তী নদীতে তারা নৌকা নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ে। নদীতে যাতায়াতকালীন তারা একে অপরের খুবই অন্তরঙ্গ হয়ে ওঠে। তারা ক্রমশ এগিয়ে চলতে থাকে, আবার পিছিয়ে আসে, আবার এগিয়ে চলতে থাকে এই ম্যাকডেলানে নদীতে। তারা কোনোভাবে চায় না তাদের এই মুহূর্তটাকে কোনোভাবে হারাতে। তারা একে অপরকে সবার থেকে আলাদা করে নিয়ে তাদের চির আকাঙ্ক্ষিত মুহূর্তের সুন্দরতায় আজ মহিমান্বিত। এইভাবে উপন্যাসটি সামারাইজেশন সমাপ্তি ঘটে। আমরা এই উপন্যাসে যেটা দেখলাম যে মার্কুয়েজ এক অন্য ধরনের প্রেম কাহিনী বর্ণনা করেছেন, আর এটা অনুমান করা যায় যে তার নিজের পিতা মাতার প্রেম কাহিনীকে পরিপ্রেক্ষিতে রেখে এই রচনাটি তিনি করেছিলেন, বিশেষ করে সেই কেন্দ্রীয় চরিত্র ফার্মিনা ডাজা এবং ফ্লোরেন্টিনা আরিজার মা। যদিও সমালোচকেরা মনে করেন মার্কুয়েজ এর এই উপন্যাসটি একটি রোম্যান্স, কিন্তু মার্কুয়েজ উপন্যাসটিকে নোভেল অফ ম্যানার্স নামে অভিহিত করেছেন। নোভেল অফ ম্যানার্স নিশ্চয়ই জানেন, এটি খানিকটা সেই কমেডি অফ ম্যানার্সের মতো, এমন এক ধরনের উপন্যাস যেখানে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সমাজের রীতিনীতি, শিষ্টাচার
আদব কায়দা, কুসংস্কার ইত্যাদির দিকে, এবং সেখানে এক বিশেষ দলের মানুষদের উপর গুরুত্ব আরোপ করা হয় তাদের অবস্থান ও সমসাময়িক সময় অনুযায়ী। আর এইরকম লেখা আমরা অলরেডি দেখে এসেছি জেন অস্টিন, হেনরি জেমস এবং ওনার ডি বলচক প্রমুখের লেখায়। তবে বাকিদের লেখা থেকে মার্কুয়েজ নিজেকে এখানে আলাদা করে নিয়েছে। তার উপন্যাসের এই যে সেটিংটি, এখানে তিনি সমসাময়িক সমাজ থেকে 100 বছর পিছিয়ে চলে গেছেন এবং ঘটনার বর্ণনা দিয়ে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ তিনি জন্মগ্রহণ করেন 1927 সালের 6 মার্চ কলম্বিয়ার আরকাটাতে। বাবা মাকে কাজের সূত্রে শহরে থাকতে হওয়ার জন্য গ্যাব্রিয়েল এর বাচ্চাকাল কাটে মামাতো দাদু দিদিমার কাছে। আর এই দাদু দিদিমার শিক্ষাই জীবনে তার বিশেষ বড় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। মার্কুয়েজ একবার বলেছিলেন তার এই সমস্ত জাদু, কুসংস্কার এবং ভৌতিক মতবাদ যে বাস্তবতার মধ্যে যে পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, তার অধিকাংশ ক্ষেত্রেই উৎস ছিল তার নিজের দিদিমা। তার প্রথম জীবনের শিক্ষা দীক্ষা সম্পন্ন হয় কলেজিও জেসুইটা সান জোস উচ্চ বিদ্যালয়। আর এখানেই তার প্রথম কবিতা প্রকাশিত হয় বিদ্যালয়ের পত্রিকায়। তারপর আইন নিয়ে পড়াশোনার জন্য ইউনিভার্সিডাড ন্যাশনাল ডি কলম্বিয়াতে যোগ দিলেন। আর এখানেই অবসর সময়ে অধিক সময় তিনি উপন্যাস পড়ায় মনোনিবেশ করতেন। এখানেই জর্জ লুইস বর্গেসের একটি সংকলিত বই পড়েন এবং নিজের লেখনীর জন্য অনুপ্রাণিত হয়। বর্গেসের এই সংকলিত বইটি ছিল প্রখ্যাত জার্মান লেখক ফ্রান্স কাফকার মেটামরফোসিস। তারপর লেখনী সূত্রে সাংবাদিকতার চাকরি করেন, আর এই সময়কালে প্রকাশ করেন অনেক লেখা বিখ্যাত বই। কাফকারের পাশাপাশি তিনি প্রভাবিত হয়েছিলেন ভার্জিনিয়া উলফ এবং উইলিয়াম ফকনারের লেখনীতে। তবে দুজনের মধ্যেই উইলিয়াম ফকনার ছিল তার খুবই পছন্দের। জীবনে তিনি কি নয় কি করেননি, যোগ দিয়েছিলেন রাজনীতিতে, ও তখনকার সময়ে তিনি এলস স্পেক্টেটর পত্রিকায় ও এডিটোরিয়াল হিসাবেও কাজ করেছেন আর লেখেন বিখ্যাত বিখ্যাত আর্টিকেল। আর তাদের মধ্যে একটি বিখ্যাত আর্টিকেল ছিল দ্য স্টোরি অফ এ শিপরেকড সেলর। এখানে তিনি দেখিয়েছেন 20 বছর বয়সী এক নাবিক ভেলাস্কোকে, যিনি জাহাজ ডুবির পর তার সময় কাটিয়েছেন তার জীবনের এক চরম সত্যতা নিয়ে, এবং সেই চিত্রকে ফুটিয়ে তুলেছে এই দ্য স্টোরি অফ এ শিপরেকড সেলর। মার্কুয়েজের প্রথম নোভেলা লিপ স্টর্ম লিখেছিলেন 1948 সালে, কিন্তু উপন্যাসটি প্রকাশের জন্য দীর্ঘ তাকে 7 বছর অপেক্ষায় থাকতে হয় এবং অবশেষে 1955 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি খুবই আশ্চর্যজনক। এখানে তিনি 1928 সালের 12 সেপ্টেম্বর মাসের বুধবারের একটি ঘরের মধ্যে ঘটে যাওয়া 8 ঘন্টার বিবরণ দিয়েছেন। উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে এক বৃদ্ধ কলোনেল চেষ্টা করছে এক অপ্রিয় ফরাসি ডাক্তারকে খ্রিস্টীয় রীতিতে সমাধিস্থ করতে। আসলে এই বৃদ্ধ কলোনেলের চরিত্রটি তার মামা দাদুর উপর ভিত্তি করে তিনি করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে, যেখানে কলোনেলকে সাহায্য করেছিল শুধুমাত্র তার ছোট্ট মেয়ে এবং এক নাতনি। তারপর 18 মাস লেখার পর তিনি প্রকাশ করলেন তার দ্বিতীয় এবং সব থেকে বিখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড 1967 সালে। উপন্যাসটির জনপ্রিয়তা এতই ছিল যে তাকে 1972 সালে এনে দিয়েছিল বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজ। তারপর তিনি লিখলেন ডিক্টেটর নোভেল অটম অব দ্য প্যাট্রিয়ার্ক 1968 সালে এবং প্রকাশিত হল 1971 সালে। ডিক্টেটর উপন্যাস এমন এক ধরনের উপন্যাস যার মাধ্যমে ডিক্টেটর বা একনায়কতন্ত্রী কর্তৃত্বকে বিরোধিতা করা হয়। যদিও এই উপন্যাসটি তখনকার পরিস্থিতিতে লেখা, কিন্তু তিনি ক্যারিবিয়ান কান্ট্রির কোনো কাল্পনিক প্রদেশের মাধ্যমে সমগ্র উপন্যাসটি উপস্থাপিত করেছেন। এছাড়া তিনি লিখেছেন দ্য
incredible and sad tale of innocent India and her heartless grandmother, যেখানে দেখিয়েছেন কিভাবে এক মুলাচ্চ যুবতী মেয়ে স্বাধীনতার স্বপ্নে বিভোর, কিন্তু তার ধনলোভী দিদিমার কাছে তাকে বন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। তারপর লিখেছেন ক্রনিকল অফ এ ডেথ ফোরটোল্ড। এটির মধ্যে মার্কুইজ এর বহুমুখী প্রতিভার ছাপ পরিলক্ষিত হয়েছে। একই সাথে তার সাংবাদিকতা, বাস্তবতা ও গোয়েন্দা কাহিনীর সংশ্লেষণ ঘটিয়েছে এই উপন্যাসটিতে। উপন্যাসটি কলম্বিয়াতে ঘটে যাওয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে লেখা। এছাড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সান্তিয়াগো নাসার তারই শৈশবের প্রিয় বন্ধু কোয়েটিনো জেন্টিলের অবলম্বনে তিনি গড়েছিলেন। এরপর 1985 সালে প্রকাশ করলেন আরও একটি উপন্যাস, লাভ ইন দ্য টাইম অব কলেরা। এটি একটি প্রথা বহির্ভূত এক নতুন ধরনের প্রেম কাহিনী, যা মার্কুইজ তার নিজের পিতামাতার প্রেম কাহিনীকে পরিপ্রেক্ষিতে রেখে রচনা করেছিলেন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফার্মিনা ডাজা এবং ফ্লোরেন্টিনো আরিজার মা। তারপর 1996 সালে প্রকাশিত হলো আরও একটি নন ফিকশন, নাম নিউজ অফ এ কিডন্যাপিং। এই উপন্যাসটি 1990-এর দশকের প্রথম অর্ধের কলম্বিয়াতে ঘটে যাওয়া সামাজিক দুর্নীতিকে নিয়ে লেখা। 2002 সালে প্রকাশিত হয় তার মেমোয়ের, লিভিং টু টেল দ্য টেল অ্যান্ড মেমোয়ার্স অফ মাই মেলানকলি হোর্স, যা 3 ভলিউমের মাধ্যমে তার লেখা এক আত্মজীবনী। এই উপন্যাসে দেখিয়েছেন 90 বছর বয়সী বৃদ্ধের সাথে তার সতীনের প্রেম কাহিনী। তারপর 1999 সালে গার্সিয়ার শরীর ভেঙে পড়তে থাকে, তার শরীরে পাওয়া যায় লিম্ফোটিক ক্যান্সার। তারপর কেমোথেরাপি চলতে থাকে এবং এইভাবে বেশ কয়েক বছর ধরে নিউমোনিয়া রোগে জর্জরিত হয়ে 87 বছর বয়সে 2014 সালে 17 এপ্রিল মেক্সিকোতে তিনি মারা যান।